ভরে ফিরল আলী। সঙ্গে এনেছে বিভিন্ন প্রজাতির মাছের সমাহার। কিছু মাছ রেখে বাকি মাছ পাঠানো হলো কয়েকজন শুভাকাঙ্ক্ষীদের বাড়িতে। মাছগুলো আকারে তেমন বড় নয়, ছোটও নয়, মাঝারি আকার। ফেরার পরপরই হামামে গিয়েছিল আলী। গোসল সেরে নিজের কক্ষে ফেরার পথে নামিরার সঙ্গে দেখা হলো। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল নামিরা। আলী বলে উঠল, দাঁড়াও। জি বলুন। আলীর চুল ভেজা, গামছা জাতীয় বস্ত্রখণ্ড দিয়ে চুল মুছছে সে। তার পরনের পিরানখানি জায়গায় জায়গায় ভেজা। চুলের পানি শোষণ করা বস্ত্রটা যে এবার ঘাড়ের দুই পাশে ফেলে পড়ল। তুমি যে খুব বেয়াদব সেটা কি জানো? এমন কথায় হতভম্ব হয়ে গেল নামিরা। আলীর সাথে কোনো প্রকার বেয়াদবি করেছে এমন কিছু তো তার মনে পড়ছে না। অন্য কারোর সাথেও তো করেনি। নামিরা বেশ শান্তভাবে জবাব দিল, এই মাত্র জানতে পারলাম। নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তবে শুনে রাখো, আমি তোমার চেয়ে দুই। বলতে গিয়েও থেমে যায় আলী। ভুল বলেছে এমনভাবে দুই পাশে মাথা নেড়ে পড়ল। না না না, দুই না, 2+2 মানে 4 গুণ বেশি চালাক আমি। ক্ষমা চাও। কেন? বেয়াদবি করেছো। কি বেয়াদবি করেছি? কর্মচারী হয়ে মালিককে দেখে সামান্য সম্মান না জানিয়েই তুমি চলে যাচ্ছিলে। মালিক? তো আমাকে কি তোমার সহকর্মী মনে হয়? না, সেটা বলতে চাইনি। আপনি আমার মালিক ঠিক, তবে সেটা কেবল আমি যতক্ষণ কাজ করব ঠিক ততক্ষণ। বর্তমান সময়ে আপনি কেবলই আমার ভাই। আসলেই তুমি নিজেকে খুব চালাক ভাবো। যখন তুমি সামিউনের একজন কর্মচারী হিসেবে নাম লিখিয়েছ, তখন তুমি 24 ঘন্টাই আমার কর্মচারী এবং আমি তোমার মালিক। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে দাও। নামিরার এবার মেজাজ খারাপ হচ্ছে। সে নিয়ন্ত্রণ হারিয়ে বলে ফেল, আপনি আর আপনার বোন দুজনেই এমন অহংকারী প্রকৃতির কেন? কত বড় স্পর্ধা! আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অহংকারী বলছো? এখনই এই মুহূর্তে তোমাকে কর্মচ্যুত ঘোষণা করলাম। আর কখনো সামিউনের আশেপাশে যাবে না। আলীকে খালি কলসি বাজে বেশি ধরনের মনে হচ্ছে নামিরার। মনে হচ্ছে না আলীর হম্বিতম্বিতে সে আসলেই কর্মচ্যুত হবে। বলো, জি জনাব, বুঝতে পেরেছি। আপনি অনুমতি জ্ঞাপন করলে এবার কি আমি যাব? দূর হও। ভৎসনা করে উঠল আলী। নামিরা চলে আসতে নিয়ে থামলো, আবার ফিরে তাকিয়ে বলল, আপনার ক্ষত সেরেছে? তোমায় কেন বলবো? আলী আচমকা পানি মোছার বস্ত্রটা নামিরার দিকে ছুঁড়ে মারল। বস্ত্রটাই মুখ ঢেকে গেল নামিরার। ভেজা বস্ত্রটা গায়ে পড়তে গা রেডি করে উঠল তার। সে সঙ্গে সঙ্গে ওটা সরিয়ে ফেল। আলী বলল, এটাকে একটা ভালো জায়গায় শুকাতে দাও আমার কর্মচারী। নামির ইচ্ছে করছিল বস্ত্রটা উল্টো ছুঁড়ে মারতে আলীর গায়ে, কিন্তু এখানে সবার মর্জি অনুযায়ী চলতে হবে তাকে। ভুলে গেলে চলবে না সে এখানে মিথ্যা পরিচয়ে আছে। কারোর সঙ্গে ঝামেলা করার ক্ষমতা আদৌ কি আছে তার? সামিউনে রোজকার মতো ব্যস্ততা চলেছে। একের পর এক খদ্দের আসছে যাচ্ছে। নামিরা এসেছে 3 ঘন্টা হলো। টানা কাজ করার পর এখন তার খানিক বিরতি সময় চলছে। এই ফাঁকে সে কিছু খাবারও খেয়ে নিল। আজকে বিশেষ এক ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে খাবারের সঙ্গে। দুধের সঙ্গে বিভিন্ন ফলের রস মিশ্রিত করে পানীয়টি প্রস্তুত করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে খাবারের সঙ্গে পরিবেশিত হচ্ছে পানীয়টি। মন্ত্রী সুলাইমানের আত্মীয় বিধায় অন্যান্য কর্মচারীদের মতো নামিরার উপর খুব একটা বাধ্যবাধকতা নেই। এটা কর্মক্ষেত্রে খুব বড় একটি সুবিধা। নামিরার বিশ্রাম শেষ হলে একজন কর্মচারী মেয়ে তার হাতে একটা বড় পাত্র তুলে দিল। বড় পাত্রটার উপর ছোট ছোট পাত্রে আলাদা আলাদা খাবার রাখা। নামিরা পাত্রটা নিল। এখানে প্রত্যেকটা টেবিলেই একটা করে সংখ্যা দেওয়া হয়েছে। এই পদ্ধতিটা কর্মচারীদের কাজ সহজ করে দেওয়ার জন্য চালু হয়েছিল। নামিরা নতুন বিধায় কোন টেবিল কত নাম্বার রয়েছে তা জানে না। তাকে টেবিলের সংখ্যা দেখে তারপর টেবিল নির্বাচন করতে হয়। সে বিশাল আয়তনের হলরুমের একপাশে দাঁড়িয়ে টেবিলের গায়ে লেখা সংখ্যা দেখছিল। বায়তনের কাছে একটি টেবিলের উপর দৃষ্টি আটকালো তার। ওইটাই 5 নম্বর টেবিল। নামিরা খাবার নিয়ে এগোনো দিলেই এদিকে পিট করে বসা মানুষটা আচমকা ঘুরে তাকালো তার দিকে। নামিরা যখনই সেই মানুষটার চোখ পড়ল, সঙ্গে সঙ্গে থেমে গেল পা দুটো। হৃৎপিণ্ড কিঞ্চিত কম্পন অনুভব হলো। আবার রাজকুমার দৃষ্টি সরিয়ে নিল নামিরা। না, সে কিছুতেই ওই টেবিলে খাবার পরিবেশন করতে পারবে না। অন্য কাউকে দিয়ে খাবারটা পাঠাতে হবে। নামিরা ঘুরে দাঁড়ালো, দ্রুত পায়ে এগুতে লাগলো অন্দর দিকে। আচমকা একটা গম্ভীর কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। এই যে তুমি, ওখানেই থামো। নামিরা দাঁড়িয়ে গেল। পিছু ডাকছে কেন? সঙ্গেই চারপাশ অন্ধকার হয়ে আসছে তার। মুখের ভিতর ঢিপ ঢিপ শব্দ টের পাচ্ছে। আবার কোন বিপদ?
এবার খুব নিকটে পিছন থেকে পূর্বের কণ্ঠস্বরটি শোনা গেল। আমি সিংহ নাকি অজগর? পালাচ্ছ কেন আমাকে দেখে? নামিরা প্রশ্ন শুনে ভ্যাবাচেকা খেয়ে গেছে, কি উত্তর দিবে। হাই, এত কঠিন পরিস্থিতির সম্মুখে পড়ল সে। রাজকুমারের দিকে ঘুরে তাকালো, কাপা স্বরে জবাব দিল। পালাচ্ছিলাম না। ওহো, পালাচ্ছিলে না, আমার কাছে ছুটে আসছিলে বুঝি? রাজকুমারের সামনে মিথ্যা বলার কি পরিণাম তা হয়তো তোমার জানা নেই। নামিরার ভয় করছে, বারবার দ্বিতীয় রাজকুমারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে সে। এটা তার জন্য মোটো মঙ্গলজনক নয়। সে মস্তক নত করে দাঁড়িয়ে রইল। হামজালা বলল, সেদিনও আমাকে দেখে পালিয়ে গিয়েছিলে, আর আজও যাওয়ার চেষ্টা করছো কেন? তৃতীয়বার এমন কিছু দেখতে চাই না। আর কখনো আমাকে দেখে পালাবে না। 2 মাইল দূর থেকেও যদি আমাকে দেখো, তবে দৌড়ে আমার সামনে আসবে এবং খুব মিষ্টি করে হাসবে, বুঝেছো? রাজকুমারের কথায় কিছু বুঝতে পারছে না নামিরা। রাজকুমার কি তাকে শাস্তি দিচ্ছে? এটা কেমন শাস্তি? 2 মাইল দূর থেকে দৌড়ে এসে রাজকুমারের সামনে আসতে হবে কেন তার? আশ্চর্য! অনিচ্ছা সত্ত্বেও নামিরা মাথা নেড়ে বলল, জি, বুঝতে পেরেছি। হাসো। আচমকা এ কথা শুনে নামিরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, হাসলো না। হামজালা ধমকে উঠল। হাসো বলছি। ধমকে ভয় পেয়ে হাসতে বাধ্য হলো নামিরা। তবে এমন হাসিতে তাকে ভীষণ বোকা বোকা দেখালো। হামজালা বলল, হয়নি, আবার হাসো। নামিরা আবার হাসলো। হামজালা বিরক্ত হয়ে বলল, তোমার হাসি ভীষণ বাজে। মিষ্টি করে হাসতে শেখায়নি কেউ? নামিরার বলতে ইচ্ছে হলো, আপনার মতো রাক্ষস মানবের সামনে কেউ কি করে মিষ্টি হাসবে? কিন্তু সে কথা বলার সাহস নেই বলে হয়তো রাজকুমার তার গলা টিপে ধরবে। তরবারি তো দেখা যাচ্ছে না, নইলে এক আঘাতে হয়তো গলা কেটে ফেলতো। নামিরা বলল, চিন্তা করবেন না, আমি বেশি বেশি মিষ্টি খাবো এবং হাসি মিষ্টি করার চেষ্টা করব। নামিরার এই কথাই হেসে ফেল হামজালা। এই মানুষটাও যে হাসতে পারে এমন ধারণা ছিল না নামিরার। সেদিন রাতের ঘটনা মনে পড়লো, কি গাম্ভীর্য ছিল মানুষটার মুখে। হামজালা বলে, হ্যাঁ, তাই করো। এত বাজে হাসি তোমার কেউ দেখলে তার চোখ নষ্ট হয়ে যাবে। বলে হামজালা তার চেয়ারে কি বসলো। অপমান বোধ করলো নামিরা, এভাবে তার হাসির বদনাম করলো। কেমন হাসি চাই রাজকুমার? পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীকে নিয়ে এসে কেন হাসতে বলছে না? যত সব। নামিরা আশেপাশে লক্ষ্য করে দেখলো মানুষজন কেমন করে যেন তাকে দেখছে। বিস্ময় কৌতূহল মিশ্রিত চাহনি। রাজকুমারের জন্য হয়তো তাকে এমনভাবে দেখছে। হামজালা নামিরাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন? খাবার নিয়ে এসো। নামিরার আর কোনো উপায় নেই। সে এগিয়ে গেল টেবিলের দিকে। সুন্দরভাবে খাবারগুলো বড় পাত্র থেকে নামিয়ে রাখলো টেবিলে। কর্মচারীর নাই পড়ল। খাবার উপভোগ করুন মাননীয়গণ। বলে প্রস্থান করতে চাইলে হামজালা তার হাতের বড় পাত্রের এক অংশ ধরে ফেল। চমকে তাকালো নামিরা। আবার কি ভুল করলো সে? হামজালা বলল, বলেছি ভুলে যেও না। ভুলে গেলে আমার ঘোড়ার সঙ্গে বেঁধে পুরো সাহাইর ভ্রমণের অভিজ্ঞতা দেব তোমায়। নিশ্চয়ই সেই অভিজ্ঞতা পছন্দ করবে না তুমি। প্রকাশে হুমকে। রাগে দাঁতে দাঁত লেগে এলো নামিরার। এই রাজকুমার কি পেয়েছে তাকে? এটাকে এক প্রকার অত্যাচার বলা যায়। এত মানুষ থাকতে এই রাজকুমারের সঙ্গে তার বারবার দেখা হচ্ছে কেন? নামিরা মাথা নেড়ে পড়ল। নিশ্চয়ই আমি আপনার আদেশ মাথায় রাখবো। বলে দ্রুত পায়ে ওখান থেকে কেটে পড়ল। অন্তরে এসে রাগে কাঁপতে লাগলো সে। এই অসহ্য মানুষটার সাথে বারবার তার সাক্ষাৎ হচ্ছে। রাজকুমার কথায় কথায় হুমকি দিচ্ছে তাকে। না, এমন হলে তো একদিন নিশ্চয়ই রাজকুমারের হাতে মারা পড়বে সে। এখানে তো মরতে আসেনি সে। কি করবে? মাথার রগ ছিঁড়ে যেতে চাইছে তার। মারোয়াও কোথাও একটা গিয়েছে, এখানে নেই। না হলে রাজকুমারের বদনাম করে খানিক প্রশান্তি পাওয়া যেত মনে। একমাত্র এই দ্বিতীয় রাজকুমারের জন্য তার মনে হচ্ছে সে এখানে এসে চরম ভুল করেছে। রাজকুমার হয়ে তাকে একদম মানুষ বলেই মনে করছে না। সেও ফেলনা নয়, সেও একজন রাজকন্যা। হয়তো রাজ্য ত্যাগ করার সাথে সাথেই সে নিজের পরিচয় হারিয়েছে। কিন্তু রাজকুমার যদি জানতো সে একজন রাজকন্যা, তবু কি এমন করতে পারতো? নামিরার মনে পড়ল সে জেরজার রাজকন্যা। এটা জানলে ইতিমধ্যে হয়তো রাজকুমার তার শিরচ্ছেদ করতো। কল্পনায় দৃশ্যটা ভেসে উঠল নামিরার মানসপটে। সর্বাঙ্গে কম্পন অনুভব করল সে। কি ভয়ঙ্কর! রাত গভীর, আকাশে পূর্ণ চন্দ্র। চন্দ্রপ্রভায় চিকচিক করছে পদ্ম সরোবরের পানি। কুয়াশার আস্তরও ভাসছে শুনে। একদম শব্দহীন নিঃসঙ্গ স্থান। হঠাৎ শ্রবণ হলো কয়েক জোড়া পদধ্বনির শব্দ। একটি পালকি এসে থামল পদ্ম সরোবরের নিকটে। 4 জন পুরুষ মানব পালকিটিকে বহন করছিল।
অন্য একজন লম্বাদেহী মানুষ হেঁটে আসছিল তাদের সামনে। বোঝা যাচ্ছে ওই মানুষটির নির্দেশেই তারা পালকি বহন করেছে। লম্বাদেহী সেই পুরুষের মুখে আবরণ পর্দা, নিজের চেহারা আড়াল করে রেখেছে পর্দার আড়ালে। দুজন পালকি বহনকারী ব্যক্তি পালকি থেকে বের করে আনলো একটি মৃত মেয়েদেহ। মেয়েটির পরিহিত পোশাকে রক্তের মাখামাখি। তারা মৃতদেহটাকে নিয়ে ঘাটের কাছাকাছি গেল। মুখোশধারী মানুষটার গুরুগম্ভীর কণ্ঠ শোনা গেল এবার। ফেলো। সঙ্গে সঙ্গে মৃতদেহটি পানিতে ফেলে দিল তারা। চলত করে শব্দ হলো পানিতে। মুখোশধারী ব্যক্তিটির কণ্ঠ শোনা গেল ফের। তোমার হৃৎপিণ্ডটি আমাকে উৎসর্গ করার জন্য ধন্যবাদ মেয়ে। আজ ভীষণ সুন্দর করে সেজেছে বাহিজা। অনেকদিন পর আজ তার স্বামী তার সঙ্গে দেখা করার জন্য আসবে। সকাল থেকেই তাই তার নিবাসে ব্যস্ততা পরিলক্ষিত। বিয়ের 4 মাসে হাতে গোনা মাত্র কয়েকবারই স্বামীর সঙ্গে দেখা হয়েছে তার। এবার প্রায় 1 মাস পর দেখা পেতে চলেছে। সকাল থেকেই তাই মনটা ভীষণ ভালো তার। সাজসজ্জার পাট চুকিয়ে রান্নার তদারকি করতে গেল সে। রাজকুমারের পছন্দের সব খাবার রান্না করতে বলা হয়েছে আজ। রন্ধনশালা থেকে বের হওয়ার মুখেই এক বৃদ্ধা খবর জানালো বাহিজার ঠোঁটে হাস্যরেখা দেখা গেল। দূরতা পা ফেলে এগুতে লাগলো সে। সদর প্রান্তরে মুখোমুখি হলো হামজালার সঙ্গে। ঠোঁটে খুশির রেখাটুকু অক্ষুণ্ণ রেখে পড়ল, রাজকুমার হামজালাকে স্বাগতম। আপনি আসাতে ভীষণ খুশি হয়েছি আমি। কেমন আছো আমার স্ত্রী? ভালো ছিলাম। আপনাকে দেখে আরও অনেক বেশি ভালো লাগছে। দয়া করে আপনি আপনার কক্ষে যান, আমি আপনার জন্য চা পাঠাচ্ছি। হামজালা খানিক নিকটে এগিয়ে এসে বলল। এর সাথে সাথে যদি তুমিও আসো তাহলে আরো বেশি খুশি হব। হামজালার কথায় লজ্জা পেয়ে হাসলো বাহিজা। হামজালা আর দাঁড়িয়ে না থেকে এগোতে লাগলো তার কক্ষের দিকে। তার মুখচ্ছটা পাল্টে গেছে। তীব্র রাগের ঝাপটাই কঠিন হয়েছে মুখ। বাহিজা কিছুক্ষণ পর চা নিয়ে ফিরল হামজালার কাছে। চায়ের পাত্রে চা ঢালো। রংটা সবুজ, কিন্তু পাত্রে ঢালাই কিছুটা হলদে দেখাচ্ছে। হামজালার দিকে কাপটা বাড়িয়ে দিয়ে বলল, এটা বিশেষ পাতার চা। হানদের উপকূলে এটা নতুন চাষ হচ্ছে। হয়তো আপনার এই চায়ের স্বাদ গ্রহণের অভিজ্ঞতা নেই। হামজালা চায়ের ক্যাপে চুমুক দিল। সবসময় পানকিত চায়ের সাথে চেয়ে স্বাদটা একটু ভিন্ন। ঘ্রাণটাও নতুনও বেশ ভালো। হামজালা বলল, অনেক ভালো চা, কিন্তু তুমি এত খারাপ এটা ভেবেই আফসোস হয় আমার। হামজালার শেষের কথাই চমকে গেল বাহিজা। বিস্ময়ে প্রশ্নটা আপনা আপনি বেরিয়ে গেল তার মুখ থেকে। কি বলছেন? বুঝতে পারছো না? আচ্ছা, তোমাকে বুঝতে সাহায্য করছি। আলমাস আমেরকে তো চেনো, তাই না? নামটা শুনে ভয়ে চক্ষু দাঁড়িয়ে গেল বাহিজার। হামজালা হঠাৎ এই ব্যক্তির কথা কেন বলছে? সে কি তবে সবটা জেনে গেল? হৃৎপিণ্ডটা কাঁপছে প্রবলভাবে। বাহিজা যত সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলো। জানতে চাইল, তিনি কে? ওহ, চেনো না বুঝি? কিন্তু আমি তো খবর পেলাম তার সঙ্গে অনেক ভালো সম্পর্ক তোমার। এও শুনলাম সাহাইরে নাকি খুব শীঘ্রই একটা আক্রমণ হতে চলেছে। আর এও জানলাম সেই আক্রমণের সঙ্গে তুমিও নাকি জড়িত। আমাদের রাজ্যের খবরাখবর সরবরাহ করো সাইলাম রাজ্যের কাছে। বাহিজার মুখমণ্ডল ঘেমে যাচ্ছে, শরীর কাঁপছে। কিভাবে জেনে গেল হামজালা? এখন কি হবে তার? নিঃশ্বাস নিতে গিয়ে মনে হচ্ছে এটাই বুঝি শেষ নিঃশ্বাস। হামজালা বলল, সাইলাম রাজ্যের গুপ্তচর আমার স্ত্রী। ব্যাপারটা একদমই ভালো লাগলো না। সেই টেবিলে চায়ের কাপ নামিয়ে রেখে বাহিজাকে জড়িয়ে ধরল পিছন থেকে। সর্বাঙ্গ ভয়ে কেঁপে উঠল বাহিজার। সে জানে হামজালা তাকে মোটো ভালোবেসে জড়িয়ে ধরেনি। তার হৃৎপিণ্ড এত জোরে আন্দোলিত হচ্ছে যে বাহিজা ভয় পাচ্ছে সেই কম্পন হামজালার কর্ণশ্রুত নানা হয়। তার কিছু বলার প্রয়োজন, কিন্তু কি বলবে? বলা যে আর কিছুই নেই। তবু কণ্ঠটাকে সজল করার চেষ্টা করলো সে। রাজকুমারের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। হ্যাঁ, ভুলতে পারে, কিন্তু তুমি ভালো করেই জানো কোনো ভুল হচ্ছে না। আমার অনেক বড় ভুল করে ফেলেছো, আর এই ভুল শোধরানোর কোনো উপায় নেই। চায়ের পাত্র রাখার সময় ফলে ঝুড়িতে থাকা ধারালো ফল খণ্ডনকারী অস্ত্রটা হাতে তুলে নিয়েছিল হামজালা। সেটা বাহিজার গলার কাছে ধরল। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো বাহিজার। হামজালা নিরস কণ্ঠে বলল, সাহাইরে বিশ্বাসঘাতকতার একটা মাত্রই শাস্তি, মৃত্যু। আর তুমি ভালো করেই জানো তোমায় মারতে আমার এক বিন্দু মাত্র কষ্ট হবে না। বাহিজাকে ছেড়ে দিল হামজালা। ভালো করে নিঃশ্বাস টানলো বাহিজা। এতক্ষণ যেন অক্সিজেনের অভাব বোধ করছিল সে। হামজালা ছুরিটা ছুঁড়ে মারল ফলের ঝুড়িতে। আপেলের গায়ে গিথে গেল ওটা। এরপর অন্য আর কিছু না বলেই দ্রুত পায়ে কক্ষ ত্যাগ করলো সে।
অতঃপর বাহিজার নিবাসের সম্পূর্ণ বাইরে চলে গেল। বাহিজা এখন বুঝতে পারছে আচমকায় হামজালা কেন তার নিবাসে আসতে চেয়েছিল। সব জেনে গেল কিভাবে। প্রাণের ভয় হচ্ছে তার। একজন রাজদ্রোহিণীর উপযুক্ত শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সে বুঝতে পারছে খুব শীঘ্রই রাজকুমারের হাতে তার প্রাণনাশ হতে চলেছে, যা সে কখনো আশা করে না। বাইজা এই কক্ষ থেকে বের হয়ে অন্য একটি কক্ষে ঢুকলো। এই কক্ষটি গুরুত্বপূর্ণ দ্রৌপদীর সংগ্রহে ভরপুর। তাকের উপর কাগজের তিস্তা। একটা কাগজ তুলে নিল সে। কালির কোটাটা সঙ্গে নিয়ে চেয়ার টেনে বসলো। একটা জরুরি চিঠি পাঠাতে হবে আলমাস আমেরের কাছে। বাইজা লিখতে শুরু করলো। জনাব আলমাস আমির, রাজকুমার হামজালা আমাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছেন এবং আজ তিনি আমাকে সরাসরি এসে হুমকি দিয়ে গেছিলেন। এখন দ্রুতই সাহাইরে আক্রমণ করা প্রয়োজন, আর আগেও প্রয়োজন রাজকুমারকে হত্যা করা। যদি সম্ভব হয়, আমাদের হাতে সময় নেই। জানি না কবে কিভাবে আমার মৃত্যু হতে চলেছে। আমি আশা করব আপনি আমাকে বাঁচাবেন। আবারও বলছি, যা করা দ্রুত করুন, সময় নেই। আপনার প্রত্যুত্তরের অপেক্ষা করব। গুপ্তচর বাহিজার নিকট থেকে। ঘোড়াগুলো ছুটে চলেছে বিক্ষিপ্ত তাদের গতি। পথচারী মানছে না তারা। ঘোড়া ছুটে আসা দেখে প্রাণের ভয়ে রাস্তা থেকে সরে পড়ছে পথচারীরা। পদ্ম সরোবরের নিকট পৌঁছালে পিছন থেকে একটা ঘোড়া থেমে গেল। হঠাৎ থেমে যাওয়া সেই অশ্বারোহী ডেকে উঠল। বাকি ঘোড়াগুলো থামিয়ে ফেলল সবাই। ওমর পিছন ফিরে তাকালো, জানতে চাইলো কি হয়েছে। সে আঙ্গুল নির্দেশ করলো সরোবরের দিকে। তার আঙ্গুল অনুসরণ করে সবাই পদ্ম সরোবরের দিকে তাকালো। দেখতে পেল একটা মানুষ ভেসে আছে পানিতে, সম্ভবত লাশ। ওমরের নির্দেশ অনুযায়ী লাশটাকে ঘাটে তোলা হলো। আগের লাশটার মতোই অবস্থা, বুকের বাঁ পাশে গর্ত। মেয়েটার চেহারা খুব চেনা চেনা লাগছে ওমরের। কোথায় যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। কিছুক্ষণ ভাবার পর স্মরণ হলো তার, এটা তো সেই মেয়ে যে মেয়েটা ছবি আঁকতো। ওমরের মনে আছে হান্দে যাওয়ার আগে মেয়েটির সাথে তার একবার বাক্য বিনিময়ও হয়েছিল। মেয়েটি ছবি এঁকেছিল তার। ছবিটা এখনো আছে তার কাছে। মারোয়ার পোষা পাখিটির একটা নাম দেওয়া হয়েছে লুইমি। লুইমির সাথে খানিক ভাব হয়েছে নামিরার কাঁধে করেই সে সামিউনের কমন পথে পাড়ি দিচ্ছে। চলতি পথে লোকজনের কানে কথা এলো তাদের, আরও একটি মেয়েকে পাওয়া গেছে পদ্ম সরোবরে, আগে লাশটার মতোই। এই ঘটনা শোনার পর নামিরা সামিউনে না গিয়ে প্রাসাদের পথ ধরল। এই পথে পদ্ম সরোবর। লোকজন জড়ো হয়ে গেছে সব পদ্ম সরোবরের কাছে। লাশ ঘিরে ঘন ভিড়। নামিরা ও মারোয়া লাশটা দেখতে চাইছে, কিন্তু এত ভিড়ের ভিতর তারা ঢুকতে পারছে না। অনেক ঠেলে ঠুলে কোনো রকম ঢুকে পড়লো নামিরা। লাশটা দেখে ভীষণ কষ্ট লাগলো তার। এভাবে কে খুন করলো মেয়েটাকে? একই রকম খুন কে করছে, কেন করছে? হঠাৎ এক মহিলার ধাক্কায় নামিরা নিজের দাঁড়ানোর জায়গাটুকু হারালো। না, এই ভিড়ের ভিতর আর দাঁড়ানো যাবে না। সে আবার ভিড় ঠেলে ঠুলে বেরিয়ে এলো, কিন্তু মারোয়াকে দেখতে পাচ্ছে না। মারোয়া কি ভিড়ের ভিতর ঢুকেছে? নামিরা এদিক ওদিক দৃষ্টি বোলাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল কিছু দূরের পাইন গাছের সায়ের নিচে দাঁড়ানো ঘোড়াগুলোর দিকে। ঠিক ঘোড়াগুলো নয়, ঘোড়ার কাছে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার দৃষ্টি আটকে গেছে। নামিরা অন্যদিকে চোখ সরিয়ে ফেল। দ্বিতীয় রাজকুমার এখানে কি করছে? উফ, যেখানে যাও হোক না কেন, সব জায়গায় এই একই ব্যক্তি। নামিরার মনে পড়ে গেল রাজকুমারের দেওয়া শেষ শাস্তির কথা। কি করবে এখন? দৌড়ে গিয়ে রাজকুমারকে নিজের হাসি মুখখানা দেখে আসবে। ইস, কেমন বোকা বোকা একটা শাস্তি দিয়েছে রাজকুমার। নাকি এমন ভাব করবে যে সে রাজকুমারকে দেখেনি? হ্যাঁ, এটা করাই যেতে পারে। রাজকুমার পরে যদি এ নিয়ে কিছু বলে, তাহলে সে বলবে, আমি তো আপনাকে লক্ষ্যই করিনি, ক্ষমা করবেন, পরের বার সচেষ্ট থাকবো। নামিরা আবার তাকালো রাজকুমারের দিকে, আর তাকে ভুলটা করে ফেলো। চোখচুকি হয়ে গেল রাজকুমারের সাথে। যা পরিকল্পনা পুরো ভেস্তে গেল। কেন আবার তাকাতে গেল ওদিকে? এখন তো শাস্তি ভোগ করতে হবে। নামিরা একটু সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে নিল। এরপর এগুতে লাগলো পাইন গাছের সারির দিকে। রাজকুমারের সামনে থেমে সে হাসলো, যথাসম্ভব মিষ্টি করে হেসে বলল, আমার হাসি কি মিষ্টি হয়েছে রাজকুমার? ওমর হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সমস্যা কি মেয়েটা? এভাবে তার কাছে এসে বোকার মতো হাসলো কেন? আর কি বলো, হাসি মিষ্টি হয়েছে কিনা সেটা তার কাছে জিজ্ঞেস করছে কেন? ওমর বলল, কেবান থেকে এসেছো তুমি? কেবান শাইরের অন্তর্গত একটি স্থানের নাম, যে স্থানে মানসিক ভারসাম্যহীন মানুষের জন্য গড়ে উঠেছে একটি আবাসস্থল। রাজ্যের 70% পাগল লোকের বসবাস ওখানে। কেবান সম্পর্কে কোনো ধারণা নেই নামিরার, তাই সে সরল মনে বলল, জি না, আমি আজারা থেকে এসেছি। মনে বুঝতে সমস্যা হচ্ছে না এ মেয়ে বিকারগ্রস্ত। সে অস্পষ্ট স্বরে বলল, পাগল মেয়ে।
এত কম আওয়াজে বলল যে নামিরা শুনতে পেল না, তবে ঠাউর করতে পারলো ভালো কিছু বলেনি রাজকুমার। রাগ লাগলো, নামিরা জোর করে মুখে হাস্যভাব ধরে রাখলো। ওমরের চরম বিরক্তি লাগছে, মেয়েটাকে দেখলে অসহ্য লাগে তার, অনেক বিরক্তিকর। ওমর বলল, তোমার এই কুৎসিত হাসি আর কখনো দেখিও না আমায়। তোমায় দেখলেই আমার তরবারি রক্তের স্বাদ পেতে চায়। তোমার বিরক্তিকর মুখটি আমার দৃষ্টির বাইরে রেখো। ওমরের কথাই মলিন হয়ে গেল নামিরার মুখশ্রী। কি নিষ্ঠুর কথাগুলো, অসম্ভব রাগ লাগলো তার। আমি কি এতটাই কুৎসিত? জানতে চাইল নামিরা, যদিও সে প্রশ্নটা করতে চায়নি, ভুল করেই যেন করে ফেলেছে। ওমরের গাম্ভীর্য ভরা মুখটা আরো গম্ভীর হয়ে উঠল, যেন কঠিন স্বরে বলল, কেবানে চলে যাও। এই স্থান তোমার বাসের জন্য উপযুক্ত নয়, কিংবা তুমি এই স্থানের জন্য উপযুক্ত নও। বলে ঘোড়ে উঠল সে। ঘোড়ার লাগাম ধরে টান দিতে ঘোড়াটা ছুটতে শুরু করলো। মারোয়া দূর থেকে দেখছিল নামিরা ও ওমরকে। ওমর চলে যাওয়ার পর সে নামিরার কাছে দৌড়ে এলো। দ্বিতীয় রাজকুমারের সাথে কি কথা বলেছিলেন আপনি? শাস্তি পালন করছিলাম। শাস্তি? সে আমাকে শাস্তি দিয়েছিল। যদি তাকে 2 মাইল দূর থেকেও দেখি তবে দৌড়ে তার সামনে গিয়ে হাসতে হবে। আমি তাই করলাম। কিন্তু আচ্ছা মারোয়া, কেবার নামের স্থানটি কোথায়? এটা সাহাইরেরই একটা স্থান, মানসিক রোগীদের আবাসস্থলের জন্য পরিচিত। কি? হ্যাঁ, কিন্তু আপনি কেবান সম্পর্কে জানতে চাইছেন কেন? নামিরা এখন বুঝতে পারছে রাজকুমার কেন তাকে কেবানে যেতে বলেছে। এটা বলে রাজকুমার এটাই বুঝিয়েছে যে সে একটা পাগল। মারোয়ার প্রশ্নের প্রতি উত্তরে নামিরা বলল, কারণ একজনকে কেবানে পাঠাবো। কাকে? নামিরা উত্তর দিল না। স্যামিয়নে ফিরতে হবে তাদের। বেশি দেরি করলে সে দক্ষ কর্মচারী হয়ে উঠতে পারবে না। সর্ব থেকে একটু দূরে এলেই আলতানের সম্মুখে পড়ল তারা। গোয়েন্দা বিভাগের অন্য সদস্যরা পূর্বে এসে উপস্থিত হলো। আলতান একটা কাজে ব্যস্ত থাকাই দেরি হয়েছে। আলতান ঘোড়া থামিয়ে পড়ল। দ্বিতীয়বার দেখা হওয়ায় খুশি হলাম নামিরা। নামিরা জোর করে হাসার চেষ্টা করলো, বলল, আমিও খুশি হয়েছি। ঘোড়া থেকে নামলো। আলতান বলল, সেদিনের জন্য দুঃখিত। তোমাকে এমন একটা প্রশ্ন করা উচিত হয়নি আমার। মজা করেছিলাম। দুঃখিত হওয়ার কিছুই নেই, আমি বুঝতে পেরেছি। লাশটা দেখেছো? হ্যাঁ। এমন ভয়ঙ্কর কিছু দেখা ভালো নয়, ঘুমের ক্ষতি হতে পারে। আমাদের নিয়ে ভাবার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের এখন যেতে হবে। বিদায়। নামিরা দ্রুত আলতানকে বিদায় জানিয়ে চলে এলো। গোয়েন্দাদের চোখের সামনে বেশিক্ষণ থাকা উচিত না। এরা কি থেকে কি বুঝে ফেলবে বলা মুশকিল। তাকে নিজের পরিচয়টা প্রাণপণে লুকিয়ে রাখতে হবে এবং বেঁচে থাকতে হবে। মায়ের কথা খুব মনে পড়ে নামিরার। যদি একটা চিঠি আসতো জেরজা থেকে, কিংবা সে একটা চিঠি পাঠাতে পারতো, তবে খুবই প্রশান্তি পেত মনে। খুব জানতে ইচ্ছে করছে কেমন আছে তার আম্মিজান। শারীরিক অবস্থার অবনতি ঘটেনি তো আবার? মায়ের কথা ভাবতে ভাবতে ভিজে ওঠে নামিরার চোখ দুটো। কবে সে তার মাকে এখানে নিয়ে আসতে পারবে? নিয়ে এলেও পরিস্থিতি কেমন হবে? যেহেতু এটা তার মায়ের জন্মস্থান, এখানকার সবাই তাকে নিশ্চয়ই চেনে, আর এটাও নিশ্চিত জানে সে জেরজার রাজবধূ। তাহলে এই রাজ্যে নিয়ে আসার পর কি তার মাকে সবসময় লোকচক্ষুর আড়ালে রাখতে হবে? এই ফুলটা কোথায় রয়েছে? কি যেন নাম বলেছিল জেরজার প্রধান চিকিৎসক? হ্যাভিনা। নীল রঙের ছোট ছোট ফুল। ফুলটির একটি নকশা রয়েছে নামিরার কাছে। চিকিৎসক তাকে ওটা দিয়েছিলেন। এই ফুলটা খুবই গুরুত্বপূর্ণ। তথ্য অনুযায়ী হ্যাভিনা নামের ফুলটি একটিমাত্র শাহিরের নিজের অস্তিত্ব টিকে রেখেছে এখনো পর্যন্ত। অন্য যে রাজ্যে ওটা দর্শন মিলেছিল তা ধ্বংস হয়ে গেছে অনেক আগে। ফুলটার নির্যাসে রয়েছে দারুণ ক্ষমতা। শোনা যায় এই ফুলের নির্যাস পান করলে যে কোনো রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব। মায়ের জন্য নামিরাকে ওই ফুলটা সংগ্রহ করতে হবে। ওটার মাধ্যমে হয়তো তার মা ভালো হয়ে যাবে। কিন্তু কোথায় পাবে ফুলটা? কাঁদছো কেন? অনেকক্ষণ নিঃসঙ্গ ও শব্দহীন কাটানোর পর সহসা কারোর কণ্ঠস্বর শুনে চমকে উঠল নামিরা। সে বসে আছে ঘরের তাওয়ায়। সামনে তাকিয়ে দেখলো আলী দাঁড়িয়ে আছে, এক হাতে ধনুক, অপর হাতে দুটো পাখি। ওগুলো শরীর থেকে রক্ত পড়ছে। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শেষ বিকেলের নিষ্পলব আলো বিরাজ করছে আলীর মুখমণ্ডলে। চিকচিক করছে ওর চুলগুলো। নামিরা খেয়ালহীন ছিল তার কপালে যে অশ্রু লেগে রয়েছে জানতো না। দ্রুত 2 হাতের সাহায্যে মুছে নিয়ে বলল, কাঁদছিলাম না। আবার মিথ্যা বলছো? আমি স্পষ্ট দেখেছি তুমি কাঁদছিলে। কে কি বলেছে তোমাকে? আলীর কথায় অবাক হচ্ছে নামিরা। এই বিস্ময় লুকাতে না পেরে সে বলেই ফেলল, হঠাৎ আপনি আমার জন্য এত দরদ দেখাচ্ছেন কেন? তোমার জন্য দরদ দেখাবো আমি? ও কথা ভুলে যাও।
তুমি আমার কর্মচারী ও আমার অতিথিও। বাইরে কেউ তোমায় কিছু বললে ওটা আমার জন্য অপমানজনক। সুতরাং নিজের জন্য জানতে চাচ্ছি। ওদের ছেড়ে দেব না, নাম বলো। কেউ কিছু বলেনি আমায়। তো সেটা আগেই বলতে পারতে, শুধু শুধু আমার সময় নষ্ট করলে কেন? বলে হনহনিয়ে ঢুকে গেল অন্দরে। নামিরা হতবিহ্বল হয়ে বসে রইল। সমস্যা কি এই আলীর? এমনভাবে বলল যেন সে তাকে দাঁড় করিয়েছিল। আশ্চর্য, নিজে একবারই প্রশ্ন করে উল্টো তাকে শাসাচ্ছে। রাত নেমেছে, জ্বলে উঠেছে এক গাছের লণ্ঠনগুলো। রন্ধনশালায় আয়োজন চলছে হালকা নাস্তার। এরপরই শুরু হবে রাতের চূড়ান্ত ভোজনের রান্না বান্না। প্রথম দিনের মতো আজ ঘরের চালের উপর বসে আছে মারোয়া এবং নামিরা, ফল খাচ্ছে। লুইমিও ব্যস্ত একটা ফল ভক্ষণ করতে। তারা খেতে খেতে উঠোনের দৃশ্যটি দেখছে। আলী ও তোফা লড়াই করছে, বস্তুহীন লড়াই। আলী কেবল মার খেয়ে যাচ্ছে, তবু আত্মসমর্পণ না করে লড়াই দীর্ঘায়িত করেছে। ছেলেটা পাগল বুঝতে বাকি নেই নামিরার। উপরে উপরে খুব হমিতমি করে, আসলে পুরো ফাঁকা। অনেকক্ষণ ধরে নামিরা মারোয়াকে একটা কথা বলবে ভাবছে, কিন্তু আবার দ্বিধাবোধ করে পিছিয়ে যাচ্ছে। একসময় সে বলে ফেল, তোমার কাছে একটা গোপন কথা জানতে চাই মারোয়া। গোপন কথা শব্দ দুটোই মারোয়া বেশ ভাবিত হয়ে পড়ল। এমন কি গোপন কথা রয়েছে যা নামিরা তার কাছে এমনভাবে জানতে চাইছে? হ্যাঁ বলুন। তোমাদের দ্বিতীয় রাজকুমারের মাথায় কি কোনো সমস্যা আছে, মানে মানসিক সমস্যা? মারোয়া আশ্চর্যজনিত হলো নামিরার কথায়, বলল, আরে না, এইসব কি বলছেন, একদমই নয়। নেই। এমন নিরাশ দেখালো নামিরার চেহারাখানি। ভাবটা এমন যেন সে দ্বিতীয় রাজকুমারকে একজন মানসিক সমস্যাগ্রস্ত হিসাবে খুব আশা করেছিল। বলল, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তার একটা বড়সড় মানসিক সমস্যা রয়েছে। এক এক সময় যেন এক এক রকম আচরণ করেন তিনি। না না, আমাদের দ্বিতীয় রাজকুমার একেবারে সুস্থ স্বাভাবিক। তাহলে ওনার জন্মগ্রহণের পরপরই হয়তো কেউ ওনাকে রড়া পাতার রস খাইয়ে দিয়েছিল। রড়া পাতা একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ, যা জ্বরের বিরুদ্ধে খুব উপকারী। এর নির্যাস অত্যন্ত তিক্ত, তাই সহজে এটা গলগদ্ধকরণ করা যায় না। মারোয়া নামিরার কথা শুনে হেসে ফেলল, বলল, রাজকুমার যদি জানতে পারেন আপনি তার সম্পর্কে এমন উক্তি করেছেন, তবে আপনাকেই 3 বেলা এই নির্যাসের স্বাদ গ্রহণ করতে হবে। এভাবে বলো না মারওয়া। উঠোনে শেষ হয়েছে তোফা ও আলীর যুদ্ধ। শেষমেশ আলীর সমর্পণ করতে বাধ্য হলো। উঠোনে চিত হয়ে শুয়ে এখন বড় বড় নিঃশ্বাস টানছে সে। তোফা পাশে দাঁড়িয়ে ব্যঙ্গ করছে তাকে। আলী সেসব যত সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ তার চোখ পড়ল ঘরের চালে। মানব ও নামিরাকে লক্ষ্য করে বুড়ো কুচকে গেল তার। উঠে দাঁড়ালো, তাদের উদ্দেশ্য করে বলে উঠল, ও তাহলে ওখানে বসে বসে তোমরা আমাকে অভিশাপ দিচ্ছিলে? নামিরা ওর মারোয়া হক চুকিয়ে গেল আলীর কথায়। আলী রাগ দেখিয়ে বলল, তোমাদের জন্য আমি পরাজিত হয়েছি, ছাড়বো না তোমাদের। আমাকে অভিশাপ দিয়ে ওখানে বসে আরাম করছো? আলী খোঁজাখুঁজি করে কিছু নুড়ি তুলে নিল হাতে, ছুঁড়ে মারতে শুরু করলো ঘরের চালে। তবে নুড়িগুলো নামিরা ও মারোয়ার গায়ে লাগছে না। হয়তো আলী ইচ্ছে করে ওগুলোকে যত্রতত্র ছুটছে। তবে একটা পাথর এসে হুট করে পড়ল মারোয়ার উড়ুতে। নামিরা চেঁচিয়ে উঠল, পাগল হয়ে গিয়েছেন আপনি? পাথরগুলো পড়ার শব্দ ও নামিরার কণ্ঠস্বর শুনে হায়েশা ছুটে আসলেন ভিতর থেকে। এসে দেখলেন আলী কাণ্ড। করুণ স্বরে ডেকে উঠলেন, আলী। মায়ের দিকে তাকালো আলী। তোফা মাকে দেখে ভিতরে চলে গেল আলীকে একে ফেলে। হায়েশা আলীর উদ্দেশ্যে বললেন, তুমি কি বাচ্চা? যত দিন যাচ্ছে তুমি কি ছোট্ট হচ্ছ? কোনো শান্তি নেই তোমাকে নিয়ে। আমি ওদেরকে কেন বিরক্ত করছো? উত্তর দিতে পারল না আলী। মস্তক নত করে দাঁড়িয়ে রইল। হায়েশা বললেন, আজ রাতে কোনো খাবার পাবে না তুমি, সালিয়া। এক ভিত্তাকে ডাকলেন হায়েশা। ভিত্তটি এগিয়ে এলো। হায়েশা বললেন, আলিয়াকে কোনো খাবার দেবে না আজ রাতে। আপনি দুটো পরমের জন্য আপনার ছেলেকে এভাবে শাস্তি দেবেন? ওরা আমার মেয়ে তুল্য। তবুও ওরা আপনার মেয়ে নয়, আমি আপনার ছেলে। যা বলেছি ওটাই শেষ কথা। কোনো খাবার পাবে না তুমি। আশা রাখবো কোনো রেস্তোরাঁয়ও তুমি পা ফেলবে না। হায়েশা কঠিন মুখে কথাগুলো বলে ভিতরে চলে গেলেন। নামিরা সব কিছু শুনেছে। অদ্ভুতভাবে সে আলীর জন্য খারাপ লাগা অনুভব করলো। সামনের কারণে হায়েশা রাতের খাবার থেকে বঞ্চিত করলেন আলীকে। আলীকে বিধ্বস্ত দেখাচ্ছে। ধীর পায়ে প্রবেশ দ্বারের দিকে এগোতে লাগলো সে। মারোয়া ডেকে উঠল, ভাই আলী। আলী ডাক শুনে থামলো। ওদের দিকে তাকে উচ্চস্বরে বলে উঠল, তোমাদের ঘৃণা করি।
এরপর খুব দ্রুত পায়ে নিবাস সীমানা থেকে বের হয়ে গেল। এমনটা প্রায়ই ঘটে থাকে। প্রায়ই? হ্যাঁ, অনেক ভুলভাল কাজ করে বেড়ানো নিয়ে এবং শাস্তিও পান। সে কি এখন রেস্তোরাঁয় যাবে? হয়তো। আজ শামিউনের 11 বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে কিছুটা উৎসব পরিবেশ বিরাজ করছে সারা রেস্তোরাঁ জুড়ে। সাজানো হয়েছে রেস্তোরাঁটাকে। অনেক মানুষকে আজ বিশেষভাবে নিমন্ত্রণ করা হয়েছে রেস্তোরাঁয়। রাজ পরিবারের সদস্যদেরও নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। হামজালা ও তার কিছু সঙ্গী প্রায়ত ভোজন সেরেছে শামিউনে। আজকে আসার পরিকল্পনা ছিল না যদিও, কিন্তু নিমন্ত্রণ ফেলতে পারেনি। তোফা গতরাতে বিশেষভাবে নিয়ন্ত্রণ জানিয়েছিল তাদের। জরুরি একটি বৈঠক রয়েছে আজ তাদের রাজ্যের এক ধনাঢ্য পরিবারের সঙ্গে। এখানে যেতে হবে বলে তাদের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ল হামজালা। তাদের ঘোড়াগুলো রেস্তোরাঁ থেকে খানিক দূরে বেঁধে রেখেছে তারা। সেদিকে এগোচ্ছিল সবাই। ওই পথ দিয়ে রেস্তোরাঁর দিকে আসছিল নামিরা ও মারোয়া। কাছাকাছি এসে গেলে মারোয়া হামজালাকে দেখে কুনিশ করল। অপরদিকে নামিরা ওনার নিজের মুখ ঢেকে হামজালাকে পাশ কাটিয়ে চলে গেল। এমন ভাবছিল সে লক্ষ্য করেনি হামজালাকে। নামিরার এমন ব্যবহারে হতবাক হামজালা পিছন ঘুরে বলে উঠল, চোখের মাথা খেয়ে ফেলেছো নাকি? নামিরা দাঁড়িয়ে গেল। কথাটা শুনে কয়েক সেকেন্ড দাঁড়ালো মাত্র, এরপর আবার নির্বিকারভাবে হাঁটতে শুরু করলো। বিস্ময়ে এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো হামজালা। মারও দৌড়ে গেল নামিরার কাছে। নামিরার এমন ব্যবহারের মানে সেও বুঝতে পারছে না। হামজালার মুখমণ্ডলে রাগের গাঢ় ঝাপটা লাগলো। সঙ্গীদের বলে উঠল, তুলে আনো মেয়েটাকে। দুজন লোক এগিয়ে গেল নামিরার দিকে। হামজালাকে ছাড়িয়ে যতটুকু পথ সামনে এগিয়েছিল নামিরা ঠিক ততটুকু পথ পিছনে নিয়ে এসে তার নামিরাকে ছেড়ে দিল। এমন ঘটনায় খুব চমকেছে নামিরা। সে এখনো মুখে ওড়না টেনে রেখেছে। হামজালা বলল, কি বলেছিলাম ভুলে গেছো? যেখানে আমার সামনে এসে তোমার হাসার কথা, সেখানে তুমি আমাকে না দেখার ভান করে চলে যাচ্ছ মুখ ঢেকে। কেন? ঘোড়ার সঙ্গে দৌড়ে দৌড়ে পুরো সাহায্যের ভ্রমণ করার ইচ্ছে বুঝি তোমার? কথাগুলো শুনে নামিরা পুরো বাকশূন্য হয়ে গেল। কি বলছে রাজকুমার এগুলো? দুদিন আগেও বলেছিল সে যেন তার কুৎসিত হাসি আর কখনো না দেখায়, এমনকি মুখ দেখাতেও নিষেধ করেছে। সেজন্যই তো সে এভাবে মুখ ঢেকে চলে যাচ্ছিল। অথচ এখন? হামজালা নামিরার মুখের ওড়না টেনে রাখা হাতটাকে সরিয়ে ফেল। নামিরার হতবিহ্বল মুখখানি দেখে খুব বিরক্ত বোধ করলো সে। বলল, হাসি নেই কেন ঠোঁটে? মরতে চাও? নামিরা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এর রাজকুমার কি পেয়েছে তাকে? একদিন বলবে এটা করো, একদিন বলবে ওটা করো না, আবার তার পরের দিন বলবে করো। সে কি যন্ত্র? নিজের ইচ্ছে খুশি মতো রাজকুমার তাকে ব্যবহার করবে? হামজালা বলল, এখনই হাসো। নামিরা খুব বিরক্ত লাগছে। এই রাজকুমার কখন কি বলে তার কিছুই ঠিক নেই। রাজকুমারের এই অত্যাচার আর যোগ্য নয় তার কাছে। হাসবো না। কঠিন স্বরে জবাব দিল নামিরা। হামজালাও কঠিন হলো। এখনই হাসবে তুমি? হাসবো না। কি করবেন আপনি? আমাকে কি মানুষ বলে মনে হয় না? হ্যাঁ, একদিন বলবেন হাসো আর একদিন বলবে হাসবে না, আবার একদিন বলবেন হাসো। না, হাসবো না আমি। রাজ্যে এত মানুষ, তাদের কি চোখে পড়ছে না আপনার? আমার সাথেই কেন এমন করছেন? এখানে বেঁচে থাকার জন্য এসেছিলাম আমি, কিন্তু আপনি মনে হচ্ছে আমাকে না মেরে শান্তি মতো ঘুমাতে পারবেন না। কি সমস্যা আপনার? কেন শান্তিতে বাঁচতে দিচ্ছেন না আমাকে? রাগে শিরগুলো তপতপ করে উঠলো যেন হামজালার। মেয়েটার এত সাহস, তার সাথে এমনভাবে কথা বলছে। হামজালা ভীষণ চড়া গলায় বলে উঠল, রাজকুমারের সাথে এমনভাবে কথা বলছো? এত সাহস? তুমি কি জানো এই মুহূর্তে তুমি তোমার প্রাণ হারাতে পারো? মারোয়া এই কথা শুনে খুব ভয় পেয়ে গেল, কিন্তু নামিরার রাগ এতই প্রখর হয়েছে যে ভয় উপলব্ধি করতে পারছে না। আগের কণ্ঠেই বলে উঠল, হ্যাঁ জানি, কিন্তু আপনি হয়তো জানেন না সাধারণ মানুষের সঙ্গে এমন করা উচিত নয়। এটা কোনো রাজকুমারের পরিচয় নয়। আবার মানুষকে পরোয়া না করে ক্ষিপ্র গতিতে ঘোড়া নিয়ে ছুটে যান। পথে কে মরলো কে বাঁচলো তাতে আপনার কিচ্ছু যায় আসে না। ওই দিন রাস্তায় তো প্রায় মেরেই ফেলেছিলেন আমাকে। তারপর কথায় কথায় মানুষের গলায় তরবারিও ধরেন। কেন? আমরাও তো মানুষ। তরবারি ধরলে আমরা কষ্ট পাই না? আমার গলায় তরবারি ধরেছিলেন, ক্ষত হয়েছিল ওখানে। আমি কি ব্যথা পাইনি? মানুষকে এত কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে না। নির্দয় আপনি। রাগে শরীর কাঁপছে হামজালার। মেয়েটা তার সকল সহ্য ক্ষমতা ছাড়িয়ে গিয়েছে। পাগলের মতো কি পোলা পড়ছে, তার মানেও সে সব বুঝতে পারছে না। কিন্তু এতটুকু জানে মেয়েটাকে এত সহজে ছাড়বে না সে। এক অনুচরকে হুকুম দিল, আতাহার, বন্দি করো এই পাগল মেয়েটাকে। বাইরে গন্ডগোল হচ্ছে। প্রায় কিছুক্ষণ থেকে শুনতে পাচ্ছে ওমর, কিন্তু
তেমন স্পষ্টভাবে না শোনার কারণে বুঝতে পারছিল না কিছুই। হঠাৎ সে হামজালার উচ্চ কণ্ঠস্বর শুনতে পেল। তবে কি এতক্ষণ যে গন্ডগোল হলো তার সঙ্গে হামজালা জড়িত? প্রশ্নটা মনে জাগ্রত হওয়া মাত্রই খাবার ফেলে বাইরে বেরিয়ে এলো সে। দ্রুত পায়ে হামজালার কাছে এসে দাঁড়ালো। কি হয়েছে? সদ্য প্রশ্নকারীর উপর দৃষ্টি পড়ল নামিরার। সঙ্গে সঙ্গে চোখ জোড়া স্ফীত হয়ে উঠল তার। মনে হলো হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। এটা কি দেখছে সে? পাশাপাশি একই চেহারার দুজন মানুষ দাঁড়িয়ে আছে। নামিরা দুজনকে দেখছে চরম বিস্ময়ে। সে জানতো এই রাজ্যে দুজন রাজকুমার রয়েছে, কিন্তু তারা যে যমজ এ কথা কেউ বলেনি তাকে। এত বড় চরম সত্যিটা কেউ কেন বলেনি তাকে? মারোয়া কেন জানেনি? হায়, এবার কি হবে তার? এদের ভিতর কে প্রথম রাজকুমার আর কে দ্বিতীয়? কোনোভাবে এই দুজনকে সে গুলিয়ে ফেলেনি তো? বুকের ভিতরটা ধুকপুক করছে। তার মানে রাজকুমার এক মুখে দুই কথা বলেনি। দুজন আলাদা আলাদা মানুষ দু রকমের কথা বলেছিল। একজন বলেছিল হাসতে, আরেকজন বলেছিল না হাসতে। সে দুজনকে একজন ভেবে তালগোল পাকিয়ে ফেলেছে। শেষ। এবার বুঝি সত্যি সত্যি প্রাণটা গেল। কিন্তু এদের ভিতর কে কততম রাজকুমার? এতক্ষণ যাকে এত কথা শোনালো সে প্রথম নাকি দ্বিতীয়? তাকে 2 মাইল দূর থেকে দেখলো, দৌড়ে এসে হাসতে বলেছিল কে? এতক্ষণ যাকে কথা শুনিয়েছিল সে সম্ভবত হাসতে বলেছিল। কিন্তু সে কোন রাজকুমার? ভয়ে নিঃশ্বাস আটকে আছে নামিরার। বুঝতে পারছে তার এখন রাজকুমারদের সামনে কেঁদে কেটে ভাসিয়ে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু বিস্ময়ে তার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না। ওমর আবার জানতে চাইল, কি হয়েছে এখানে? এই পাগল মেয়েটা নিজের সীমা অতিক্রম করেছে। আতাহার, ওকে বন্দি করো, আটকে রাখো বন্দিশালায়। মারোয়া হামজালার সামনে হাঁটুকে বসে পড়ল, কাদো স্বরে পড়ল, ক্ষমা করবেন রাজকুমার, নামিরা এই রাজ্যে নতুন, ভুল করে এমনটা করে ফেলেছেন, দয়া করে ক্ষমা করুন। বাড়িতে চলে যাও মারোয়া। স্বাভাবিকভাবেই বলল হামজালা। আধার নামিরার হাত চেপে ধরল শক্ত মুষ্টিতে, টেনে নিয়ে যেতে লাগলো ঘোড়ার দিকে। নামিরার এবার আসলে কান্না পাচ্ছে। চরম ভুল করে ফেলেছে সে। কি হবে এবার? পিছন ফিরে তাকালো মারোয়ার দিকে, কাতর স্বরে ডাকলো মারওয়া। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। আধার সজোরে হাত ধরে টান দিল। ওমর নামিরার দিকে তাকিয়ে যাচ্ছে। মেয়েটার প্রতি বিরক্ত বেড়ে চলেছে তার। সে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, এখন কি বিকেল, সন্ধ্যা নাকি রাত? কতক্ষণ ধরে বন্দি সে এই অন্ধকারাচ্ছন্ন জায়গাটা থেকে? সময় জ্ঞান করা যাচ্ছে না একদমই। সে কখন থেকে সে একাকী এখানে। মনে হচ্ছে তার থেকে কয়েক মাইল দূরত্ব পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব নেই। যতটুকু জানতে পেরেছে সে বন্দী আছে রাজকুমার নিজস্ব নিবাসের বন্দিশালায়। ক্ষুধায় পুরো শরীর দুর্বল লাগছে, ব্যথা করছে একটানা বসে থাকতে থাকতে। তাকে কি আর ছাড়বে না? এখান থেকে এখানে কি বন্দি থাকতে হবে? বন্দি রাখুক, কমসে কম সামনে কিছু খেতে তো দেবে। কিন্তু এক ফোঁটা পানিও কেউ দিয়ে গেল না। এরকম আর কতক্ষণ থাকবে সে? মরে যাবে তো। বন্দিশালাটা বেশি বড় নয়। পাতালের একটি কক্ষের অর্ধেকটা লোহার শিক দিয়ে বন্দিশালাটা নির্মিত। নামিরা শুয়ে পড়েছিল ক্লান্ত হয়ে। হঠাৎ উপরে একটা শব্দ শুনতে পেল। কেউ কি এসেছে? আশ্চর্য হলেও সত্যি রাজকুমার নিবাসে কোনো ভিত্ত বা ভিত্তা দেখতে পায়নি। পুরো নিবাস ছিল মানব শূন্য। নামিরা লোহার শিক আঁকড়ে ধরে ডেকে উঠল, কেউ আছেন এখানে? একটু আসুন দয়া করে, শুনতে পাচ্ছেন? একটু খাওয়ার পানি দিয়ে যান। মেঝেতে পড়ে যাওয়া প্রদীপটা উঠিয়ে রাখতে গিয়ে থমকে যায় ওমর। কারোর একটা গলা শুনতে পেল যেন, নাকি মনের ভুল? ওমর খুব একটা মাথা ঘামালো না। প্রদীপটা রেখে শয়ন কক্ষের দিকে এগোচ্ছিল। আচমকা আবারও শোনা গেল কণ্ঠস্বরটা। ভালো করে শোনার চেষ্টা করলো সে। কেউ কি নেই? দয়া করে একবার শুনে যান, এভাবে থাকলে আমি মরে যাব। চমকে গেল ওমর। কণ্ঠস্বরটা তো তার নিবাসের ভিতর থেকে আসছে, কিন্তু কোত্থেকে? পাতাল ঘর থেকে। কিন্তু পাতাল ঘরে তো কেউ ছিল না। কেউ কিভাবে তার পাতাল ঘরে এলো? দ্রুত পাতাল ঘরের দরজা খুলল ওমর। সেই পেয়ে নিচে নামলো। বন্দিশালায় একজন মানুষের অবয় দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকারের জন্য মানুষটির মুখ দেখা যাচ্ছে না। একজনকে আসতে দেখে উঠে দাঁড়ালো নামিরা। সেও ভালো আলোর অভাবে মানুষটির মুখ দেখতে পাচ্ছে না। বলো, ধন্যবাদ আপনি এসেছেন। ওমর সব আলোগুলো জ্বালালো। প্রদীপের আলো মানুষটার মুখে পড়তে চিনতে পারলো নামিরা। আর এটা তো রাজকুমার, কিন্তু প্রথম নাকি দ্বিতীয়? নামিরাকে দেখে যার পরনায় অবাক ওমর। মেয়েটাকে তো হামজালা বন্দি করতে বলেছিল, তাহলে মেয়েটা তার নিবাসের বন্দিশালায় কেন? আশ্চর্য, আধার তার নিবাসে কেন রেখে গেল? নামিরা ভয়ে ভয়ে জানতে চাইল, আপনি প্রথম নাকি দ্বিতীয় রাজকুমার? ওমর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছে না। এখানে আর দাঁড়ানো প্রয়োজন বোধ করছে না।
যে কোনো কারণেই হোক আতার হামজালা নিবাসে না রেখে তার নিবাসে রেখে গেছে মেয়েটাকে, এতে তার কিছু যায় আসে না। ওমর সেই দিকে এগোনো দিলেই নামিরা বলে উঠল, না যাবেন না দয়া করে। ওমর দাঁড়িয়ে পড়লো। নামিরা বলল, আমি সত্যি বুঝতে পারছি না আপনি প্রথম রাজকুমার নাকি দ্বিতীয় রাজকুমার। আমার জানা ছিল না আপনারা যমজ। আমি এখানে নতুন এসেছি, এখানকার কোনো বিষয়ের ওপরেই আমার কোনো জ্ঞান নেই। রেস্তোরাঁর বাইরে যার সঙ্গে আজ সকালে আমি কথা বলেছিলাম, সে যদি আপনি হন তবে আমি বিনম্রভাবে ক্ষমা প্রার্থী। আসলে আমি এখন বুঝতে পারছি, আমি হয়তো আপনাকে আর আপনার ভাইকে গুলিয়ে ফেলেছিলাম। আপনারা দুইজন দুই রকম কথা বলেছিলেন, কিন্তু আমি ভেবেছিলাম আপনারা একজন। এজন্যই সকালে আমি অমন আচরণ করেছিলাম, অন্যায় করে ফেলেছি, না বুঝে করে ফেলেছি ভুলটা, আমায় ক্ষমা করুন। যতটা অসহায় গলায় বলা সম্ভব বলল নামিরা। যদি অসহায় তার উপর একটু কৃপা করেন রাজকুমার, কিন্তু মনে হলো না ওই পাষণ্ড হৃদয়ের মানুষটি মাঝে তার কথাগুলোর কোনো প্রভাব ফেলেছে। সে চুপচাপ সব শুনে নির্বিকারভাবে পা বাড়ালো আবারও। নামিরা বলে উঠল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এভাবে যাবেন না। আমি বুঝতে পেরেছি আপনি হয়তো ছাড়বেন না আমাকে, কিন্তু তাই বলে এভাবে অনাহারে রাখবেন? কিছু খেতে দিন, অন্তত একটু পানি তো দিন। ওমর ঘুরে তাকালো লোহার শিকের পিছনে দাঁড়ানো নামিরার দিকে। নামিরার নিষ্পলব চেহারা, ক্লান্ত দুচোখ, নিরাশা। ওমর বলল, এই জায়গাটাকে রেস্তোরাঁ, আর আমাকে কি তোমার খাবার পরিবেশনকারী মনে হচ্ছে? নিজ দোষে এখানে এসেছো, আমি আনিনি। নামিরাও বুঝতে পারছে না কি করবে। এখানে বন্দি থাকতে তো চলবে না। মন্ত্রী সুলাইমান যদি জানতে পারে সে রাজকুমারদের সাথে ঝামেলা করেছে, তাহলে নিশ্চয়ই খুব রাগ করবে। মারোয়া কি তাকে জানিয়ে দিয়েছে? জানালে কেউ এখনো তাকে জানানোর জন্য সুপারিশ করেনি কেন? কেউ কি আসবে না তাকে নিতে? নামিরা কোনো আশা না দেখে বলল, ঠিক আছে, চলে যান আপনি। আমাকে ছাড়তে হবে না, কিছু খেতেও দিতে হবে না। আমি না খেয়ে মরে এখানেই পড়ে থাকবো। মরে যাওয়ার পর অন্তত লাশটাকে বন্দিশালায় ফেলে রাখবেন না। কি করব সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আবার তো একটা বিষয় খুব সন্দেহ হচ্ছে, তোমার মাথায় ঘিলু বলতে কি আদৌ কিছু আছে? নেই, এজন্য তো আপনি আমাকে ছেড়ে দিলে আমি কেবানে চলে যেতাম। তোমার মতো কাউকে কেউ কিভাবে সহ্য করে? মন্ত্রী সুলাইমানের আত্মীয় বলে তুমি এখনো বেঁচে আছো, নয়তো তোমার মতো অসহ্য একজন কখন কিভাবে আমার হাতে নিঃশেষ হতো নিজেও জানি না। তবে ভবিষ্যতে যে তুমি আমার হাতে প্রাণ হারাবে না, এই নিশ্চয়তাও আমি দিতে পারছি না। নামিরা দাঁতে দাঁত চেপে হুমকিটুকু সহ্য করে নিল। এছাড়া আর কোনো উপায় নেইও। ওমর শিকের দিকে এগিয়ে এলো। ভয়ে নামিরার হৃৎপিণ্ড বাড়ি খেলো যেন পাঁজরের হাড়ের সঙ্গে। রাজকুমার এদিকে আসছে কেন? নামিরা ভয়ে বন্দিশালার ভিতর দিকে সরে গেল। ওমর তালা খুলল বন্দিশালার। ভয়ে নামিরার প্রাণ বেরিয়ে যেতে চাইছে দেহ ছেড়ে। রাজকুমার কি তাকে এখনই হত্যা করার পরিকল্পনা করছে? বেরিয়ে এসো। নামিরা নড়ল না নিজের জায়গা থেকে। রাজকুমারের উদ্দেশ্য কি? তরবারিটাও সঙ্গে রয়েছে দেখা যাচ্ছে। যদি রাজকুমার তাকে সত্যি আঘাত করে তবে তা প্রতিহত করার উপায়ও তার নেই। নিজের কাছে একটা তলোয়ারের খুব প্রয়োজন বোধ করছে নামিরা। যদি একটা তলোয়ার তার কাছেও থাকতো, যদি মজা দেখাতে পারতো এই নিষ্ঠুর রাজকুমারকে। ওমর নামিরাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মনে হচ্ছে বন্দিশালাটা তোমার মনে ধরে গেছে। বেশ, তবে এখানেই থাকো তুমি। ওমর দরজাটা বন্ধ করে দিলেই নামিরা এসে বাধা দিল। এখন তার মনে হচ্ছে রাজকুমার হয়তো তাকে ছেড়ে দেবে। যদি তাকে হত্যা করার উদ্দেশ্য হতো তবে তো ভিতরে প্রবেশ করেও সেটা করতে পারতো। নামিরা জানতে চাইল, আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ। কেন? কারণ তোমার মতো কেউ আমার নিবাসের বন্দিশালায় থাকার যোগ্য নয়। হামজালা তোমার মতো কাউকে বন্দি করে নিজের বন্দিশালা নোংরা করার কথা ভাবতে পারে, কিন্তু আমি না। সে কোন রাজকুমার নামিরা বুঝতে পারছে না। তবে এটুকু বুঝতে পারলো তাকে যে রাজকুমার হাসতে বলেছিল তার নামই হামজালা। তাহলে এই রাজকুমারের নাম কি? মনে হচ্ছে সে দ্বিতীয় রাজকুমার, কিন্তু তবুও নামিরা দ্বিধান্বিত। ওমরের পিছন পিছন পাতাল ঘর থেকে বের হয়ে এলো নামিরা। এখন তার মনে হচ্ছে দ্বিতীয় রাজকুমারকে যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ নয় সে। নামিরা এই কথাটাই বলতে চাচ্ছিল, আপনাকে যেমন ভেবেছিলাম আপনি তার থেকে আসলে ভিন্ন। কিন্তু বলার আগে রাজকুমারের চির গাম্ভীর্যপূর্ণ কণ্ঠটি শ্রবণ হলো। আর কখনো আমার সামনে পড়ো না, হয়তো আমি আমার তরবারিটা সব সময় সংযত করে নাও রাখতে পারি। একটু আগে মানুষটার প্রতি কৃতজ্ঞবোধ হচ্ছিল নামিরার। এ কথায় সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এই মানুষটা এমন কেন? ভালো কিছু বলতে পারে না? আসলে কি তাকে রডা পাতার নির্যাস খাওয়ানো হয়েছিল জন্মের পরপরই? নামিরাও বুঝতে পেরেছে রাজকুমার তাকে ভীষণই অপছন্দ করে।
আর এর জন্যই তার মনে হচ্ছে তার বারবার রাজকুমারের সামনে পড়া রাজকুমারের উচিত শিক্ষা হবে। তাহলে নামিরা শান্তভাবে বের হয়ে এলো রাজকুমারের নিবাস থেকে। অন্ধকার ঘনিয়ে আসছে চারিদিকে। সন্ধ্যার সময়, এখনই রাত নামবে পুরো রাজ্য কালো করে। তার আগে বাড়ি পৌঁছাতে হবে তাকে। আলীর মেজাজ খুব খারাপ। আজ পুরো দিনটায় মাটি তার শরীরের জায়গায় জায়গায় ব্যথা করছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই শক্ত শানের মেঝেতে শুয়ে বসে থেকে শরীর ব্যথা হওয়ারই কথা। হ্যাঁ, ভোর থেকে সে এখন অবধি বন্দী ছিল প্রথম রাজকুমারের নিবাসে বন্দিশালায়, হাঙ্গররিতে মাছ শিকার করতে যাওয়ার অপরাধে। হামজালা কিভাবে যে দেখে ফেলেছিল তারা হাঙ্গররিত নামের নিষিদ্ধ স্থানটিতে প্রবেশ করেছে। সেসব মোট 6 জন বন্দী ছিল একই সঙ্গে। তবে হ্যাঁ, এত কষ্টের মাঝে একটি ভালো ব্যাপার ছিল, হামজালার নির্দেশ অনুযায়ী অনেক ভালো ভালো খাবার তারা বন্দিশালায় বসে খেতে পেয়েছে। একটু নরম গতির ব্যবস্থা থাকলেই বন্দিশালার আরও কোনো কষ্ট থাকতো না। হামজালার সঙ্গে একটু পরামর্শ করে দেখতে হবে তার জন্য পরবর্তীতে একটা নরম গতির ব্যবস্থা করা যায় কিনা। এই নিয়ে 3 বার হলো হামজালার বন্দিশালায় বন্দী ছিল সে। পরবর্তীতে আবার যদি আসতে হয়, এটা নরম গতি থাকলে কষ্ট কম হবে। হাঁটতেও কষ্ট হচ্ছে আলীর, তার সঙ্গীতেরও একই অবস্থা। হামজালা নিবাস তত্ত্বাবধায়ক পুরুষটি আলীদের উদ্দেশ্যে বলেন আবার আসতে। আলী মনে মনে লোকটাকে ভ্যাংচালো। এমনভাবে বলছি যেন তারা এখানে নিমন্ত্রণ পেয়ে এসেছিল, অতিথি। রাস্তায় বের হয়ে একটুক্ষণ দাঁড়িয়েছিল আলী, হাত পায়ে এদিক ওদিক ছুঁড়ে চাঙ্গা হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ তার দৃষ্টি পড়ল কিছু দূরে। ওমরের নিবাস থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে। ভালো করে দেখলো আলী, মেয়েটা তো তার পরিচিত। হামজালা ও ওমরের নিজস্ব নিবাস দুটো পাশাপাশি অবস্থিত। মাঝখানে কিছুটা দূরত্ব নিয়ে নামিরা কেন ওমরের নিবাস থেকে বের হচ্ছে। আলীর স্মরণে এলো সকলের ঘটনাটি। আদার একটি মেয়েকে নিয়ে এসেছিল হামজালার বন্দিশালায়, কিন্তু তারা সেখানে বন্দি থাকায় মেয়েটাকে ওমরের বন্দিশালায় পাঠানো হয়। মেয়েটার কথাকে